সেদিন যেটা বলছিলাম যে শৈশবের যে কোনো প্রতিকূলতা, প্রতিকূল মানে বেড়ে ওঠার প্রতিকূলতা বা মানে লাইফের তিক্ত অভিজ্ঞতা, হ্যাঁ, এটা কিন্তু ধীরে ধীরে মানুষের এই যে আমাদের দুরারোগ্য ব্যাধি ভালোই হয় না, ডায়াবেটিস বা হার্ট প্রবলেম, ক্যান্সার বা স্ট্রোকের মতন, অথবা এরকম হয় যে প্রচন্ড মোটা হয়ে যাচ্ছে, ওবেসিটি, হ্যাঁ, অতিরিক্ত স্থূলতা, এগুলো তো মারাত্মক মারাত্মক সব স্বাস্থ্য ঝুঁকি। এই টাইপের ঝুঁকি কিন্তু তৈরি হয়ে যায়। এই কোথায় শৈশবে সে ডোমিনেট হয়েছে, অ্যাবিউজ হয়েছে, সেই জিনিসটা লাস্টে যে এরকম হয়। এবং এটা কিন্তু আমার কথা না, বিভিন্ন বৈজ্ঞানিক সায়েন্টিফিক স্ট্যাটিস্টিক এবং বৈজ্ঞানিক অনুসন্ধানে আমরা এটা দেখেছি যে শিশুদের উপরে মানসিক বা শারীরিক নির্যাতনের প্রভাব কেবলমাত্র তার মানে শৈশবে আটকে থাকে না, বরং বয়োবৃদ্ধির সাথে সাথে জীবনের প্রত্যেকটা মোড়েই তা গভীরভাবে মনস্তাত্ত্বিক চাপ এবং সাইকোলজিক্যাল স্ট্রেসর বলে মানে মানসিক ব্যাধি একদম ডালপালা মেলতে থাকে। তবে এই নির্মম সত্যটা মানে সত্যটির একটা আশার আলোও কিন্তু রয়েছে। শৈশবের এই কটু বা প্রতিকূল অভিজ্ঞতার মূল কারণগুলো যদি আমরা সময় মতো অনুধাবন করতে পারি এবং তা যদি প্রতিহত করতে পারি, তবে ডায়াবেটিসের মানে ভবিষ্যতে ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার, স্ট্রোক বা চূড়ান্ত লেভেলে আত্মহত্যার মতন জটিল এবং প্রাণঘাতী সমস্যাগুলোর একদম স্থায়ী সমাধান করা সম্ভব। তাহলে আমরা আমরা হোমিওপ্যাথ, আমাদের দ্বারাই কিন্তু সম্ভব, কারণ আমাদের কেস টেকিং করতে গেলে এই তথ্যগুলাই তো আমরা নিই। তো আজকে আমি মূলত আপনাদের সাথে একটা সেলফ মিউটিলেশন, সেলফ মিউটিলেশন কি বলছিলাম সেদিন, কার মনে আছে বলেন তো? সেলফ মিউটিলেশন, হোয়াট ইজ সেলফ মিউটিলেশন? কারো মনে নাই? এত আলোচনা করলাম, কেউ একজন বলেন মিউটিলেশন, আমরা এই ওয়ার্ড গুলা শিখবো তো। এই যে হাত কাটে, নিজের হাতে ক্ষত করে, ব্লেড দিয়ে কাটে না, চেড়ে ইয়ে দিয়ে, পেরেক দিয়ে বা সুচ দিয়ে এরকম করে ক্ষত করে, এটা হলো সেলফ। নিজেকে নিজে আঘাত করে। হ্যাঁ, নিজেকে নিজেকে নিজে আঘাত, মানে ওই আঘাত না কিন্তু, ওই আমাদের আমরা বলিনি আর্সেনিকের বাচ্চাদের মাথায় ঠুকতেছে, আমরা দেখছি না আর্সেনিক পড়াতে যে বলছিলাম না, ধম করে যে মাথায় লাগছে, ওইটা এক ধরনের আঘাত। আর এটা একদম রক্তক্ষরণ, মিউটিলেট করে ফেলে, হ্যাঁ, এটা একদম রক্তাক্ত করে ফেলে। তো এইরকম একটা কেস নিয়ে আলোচনা করব। এইটা একটা বাচ্চা মেয়ে, এই 14-15 বছর বয়স হবে, ক্লাস 9-এ পড়ে। বয়স কত হবে? 14 বা 15 নাকি? 15 হবে। 15 15। হবে স্যার। 15। তো বাবা মার ডিভোর্স হয়ে গেছে, ভালো করে প্রত্যেকটা স্টেটমেন্ট বুঝেন। এটা আমার কিন্তু ফেলিওর কেস, ফেলিওর কেস আপনাদেরকে মানে শেখাচ্ছি আর কি, কোথায় ফেলিওর হলাম এটাই বোঝানোর জন্য, এই কারণে সময়টা নিচ্ছি বেশি। বাবা মার ডিভোর্স হয়ে গেছে, বাবা একদম মানে ড্রাঙ্ক হয়ে আসতো আর কি, রাত্রে বাসায় এসে মাকে নির্যাতন করতো। এবং ডিভোর্স হয়ে যাওয়ার পরে মেয়েটা মায়ের সাথে থাকে, নানি বাড়িতে থাকে, ঢাকায় থাকতো। এবং ওখানে ভালো লাইফ স্টাইল, আর কথাবার্তা শুনলে বুঝবেন খালি ইংরেজিতে বলে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো, অনেক সুন্দর সুন্দর ইংরেজি বলে আর কি। তো পরবর্তীতে আমি জানতে পারলাম যে এই মেয়েটা তার আহ স্কুলের এক টিচারের দ্বারা সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছে। হ্যাঁ, এবং আপনারা তো জানেনই যে ইংলিশ মিডিয়াম স্কুল গুলাতে ওই যে পোশাক গুলা বড় হলেও তো ওই যে ফ্রক স্টাইলে পড়ে, তাই না? ঢাকায় যারা আছেন তারা তো জানেনই, এরকম একটা কিছু বিষয় ছিল। অত তো আর আমি ইয়ে করিনি, তা আমি অনুমান করেছিলাম তার পোশাক আশাকের কথাবার্তা শুনে আর কি। হ্যাঁ, তো মেয়েটা আমাদের কাছে আসে মূলত তার খুব অ্যাংজাইটি। কি কারণে অ্যাংজাইটি, মানে এটা কি বলবো, যে রিকারেন্ট প্যানিক অ্যাটাক হতো অ্যাংজাইটি থেকে, এবং সাথে সাথে ভমিটিং, ভমিটিং মানে বমি, আর পেট ব্যথা তো থাকতোই। আর হচ্ছে এক্সামের আগে তার মানে যে পরীক্ষার ভীতি, ওটা যেটাকে বলা হচ্ছে অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি,
অনেকেরই হয়, তাই না? আমরা সাইলেশিয়ার ক্ষেত্রে দেখেছি, লাইকোপোডিয়ামে দেখেছি। তো এই অ্যান্টিসিপেটরি এক ধরনের অ্যাংজাইটি হতো তার এক্সামের আগে। তারপরে তার ল্যাক অফ কনসেন্ট্রেশন, তার কনসেন্ট্রেশনের ব্যাপক অভাব ছিল, এবং হিস্ট্রিক অ্যাঙ্গার বলে এই সমস্যা ছিল। তো এগুলা আসলে আমার কাছে আসার আগে তিনি এখানে একজন বিখ্যাত সাইক্রেটিস্ট, পরে আবার একজন সাইকোলজিস্ট কেও দেখাইছে। সাইক্রেটিস্ট আর সাইকোলজিস্টের মধ্যে পার্থক্য আছে, এটা কি জানেন? সাইক্রেটিস্ট কি করে আর সাইকোলজিস্ট কি করে? এনিওয়ান আইডিয়া? দুইটা টার্ম, একটা হচ্ছে জি স্যার জানি। হ্যাঁ, কি সেটা বলেন? সাইক্রেটিস্ট কি করে? আমরা সবাই শিখি, বলেন, অসুবিধা কি? বলেন। স্যার উনি হচ্ছে প্রেসক্রিপশন করেন, আর এক্স্যাক্টলি, হচ্ছে যে সাইকোলজিস্ট উনি হচ্ছে মানে অ্যাডভাইস দেয় আর কি। কাউন্সিলিং, ওটাকে বলে কাউন্সিলিং। এরকম কিছু। সাইক্রেটিস্ট কি করে? হ্যাঁ, সাইক্রেটিস্ট কাউন্সিলিং করে। প্রথমে এসে করবে, হ্যাঁ, তারপরে কাউন্সিলিং করবে, তার সাথে ওনার প্রেসক্রিপশন করার রাইট আছে। আর যিনি সাইকোলজিস্ট, তিনি ওই এসে করে মেন্টাল, তারপরে ওই যে ইন্টেলেকচুয়াল যে কি কি সব আছে সেই স্কোরিং গুলা সেটাকে করে, করার পরে উনি শুধু তার সাথে কাউন্সিলিং করবে। তো এই মেয়েটাকে দুইজনকেই দেখানো হয়েছিল, হ্যাঁ, এবং ডেফিনেটলি সেখানে সে আরাম পাচ্ছিল না, উপকার হচ্ছিল না বলে সে কিন্তু আমাদের কাছে আসে। আমার কিন্তু প্রচুর, এখানে যিনি প্রফেসর সাহেব আছেন তার কাছ থেকে রিটার্ন প্রচুর পেশেন্ট আমার কাছে আসে, প্রচুর। মানে আমি তো মনে হচ্ছে যে দুদিন পরে এই মানসিক ডাক্তার হয়ে যাবো মনে হয়। তো যাক, প্রচুর আসে, এটা আপনারা আপনাদের কাছেও আসবে, আপনারাও একটু ওই জিনিসগুলো শিখতে পারলে ডেফিনেটলি আপনাদের কাছেও আসবে। আর আমি মূলত এই যে যে কথাগুলো বললাম এগুলো তার প্রেসক্রিপশনের নোটগুলো আমি আপনাদেরকে বলতেছি। এবং তার আরেকটা বিষয় হচ্ছে যে স্কুলে সে তার ফ্রেন্ডদের দ্বারা খুব বুলিং এর শিকার হতো। বুলিং বোঝেন তো? বুলিং করা, খেপায় না মানুষকে, এই তুই মোটি, তুই অমুক অমুক এগুলো বলে না, বারবার খেপায়, যেটা এটাকে বলে বুলিং করা। এই ওয়ার্ড গুলো আপনাদেরকে শিখতে হবে, কারণ এই পেশেন্ট আপনার কাছে গেলে কিন্তু বাংলায় বলবে না, সে এই ওয়ার্ড গুলাই বলবে। এই কারণে আমিও আমার আজকের আলোচনায় আপনাদের সাথে এই ইংরেজি ওয়ার্ড গুলা ব্যবহার করছি। এবং কথায় কথায় মেজাজ দেখানো, যে হ্যাট্রিক অ্যাঙ্গার তো ওনারা লিখেছে, মানে একদম উন্মাত্ত ক্রোধ, পাগলের মতন রাগ। এবং সে কম্পাস আছে, কাটা কম্পাস চেনেন মনে হয়, যে আমরা জ্যামিতিতে করতাম, কাটা কম্পাস দিয়ে মানে হাতে এসে ইয়ে করেছে। আর আমি আরেকটা পেশেন্ট দেখছিলাম, সে হলো ব্লেড দিয়ে দিয়ে একদম এই হাত ভর্তি ভর্তি দাগ, এই খালি কাঠের মোটা সোটা, মানে প্রত্যেকটা জিনিসই তার মধ্যে আছে। একটু আগে যে কথাগুলো বললাম, ওবেসিটি অমুক টমুক, ওই পেশেন্টটা আমি কখনো বলি, ওই মেডিসিন যখন পড়াবো ওর ক্যারেক্টার আলোচনা করব, সে অনেক ফ্যাটি এবং সে ওইভাবে হাত কাটতো। আর এই মেয়েটা কি করছে, কম্পাস দিয়ে ইয়ে করতো। আর সে একটুতেই তার ফ্রেন্ডসদের সাথে, বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে ফাইট করে, ছেলে মেয়ে দেখা দেখি নাই। এবং মায়ের সাথেও সে প্রচন্ড ফাইট করে, এবং সহজে কাকে বিশ্বাস করতে পারে না, হায়ার সমাজের মধ্যে একদম বিশ্বাস করতে পারে না। তো তার পেট অনেক বেশি ব্যথা হয়, একদম স্প্যাজমেটিক হয়, এবং হার্ট মানে যখন হয় পেট সহ হার্ট এমন ভাবে হয় যে হার্ট ফেল হয়ে যাবে, তাকে হসপিটালেও এর মধ্যে ভর্তি করা হয়েছে। ডাক্তার বলছিল সিম্পল ইনফেকশন, কিন্তু প্রতি 2 মাস 3 মাসের মধ্যে তার এই প্যানিক অ্যাটাক গুলো হয়, আর বমি বমি তো হয়। যেমন আমার কাছে যখন আসে 3 দিন থেকে এগুলো অনেক কিছু দিয়ে কমতেছিল না, তার ব্যথাও কমছে না, তার ওই গা ঘাটা বমি বমি কি সেগুলোও কমে না। তো মেয়েটা ক্লাস 9-এ পড়ে। তো এরকম কন্ডিশনে সে আসে। তো এই আর কি। তো আরো কিছু কথা বলতেছিল, আমি একটু হালকা করে বলি, আমি কেস টেকিং সিস্টেমেটিক ইয়েতে করবো তার আগে আমি বলি। তো এর কিছু সমস্যাও ছিল, যেমন ধরেন যে মানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারটা কেমন দেখেন, সে মনে করেন যে একটা ভালো পোশাক পরলো, এরকম একটা সুন্দর পোশাক পরছে, যে 15 জন মানুষের কাছে গেল, 14 জন মানুষ বাহ তোমাকে খুব চমৎকার লাগছে, খুব সুন্দর লাগছে, কিন্তু একজন এসে বলে এটা তুমি কি পরছো, এটা তো একদমই কেমন লাগে, ভালো লাগে না। এই একজনও যদি বলে তাহলে সে রেগে যাবে, হ্যাঁ, একদম শুরু হয়ে গেল। তারপরে তার ওই যে বমি বমি শুরু হয়ে যাবে, সম্পূর্ণ এই যে সিমটম গুলা বললাম এগুলা সব চলে আসে। এটা একটা খুব ইম্পর্টেন্ট পিকুলিয়ার জিনিস থাকে, দেখলাম আর কি। হ্যাঁ, তো
মানে আমরা গতদিন, আপনাদের মনে আছে কিনা, অ্যাডভান্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, হ্যাঁ, ACE, এটার গবেষণা নিয়ে আমরা একটা কথা বলতেছিলাম। ডক্টর ভেসেল ভ্যান ডার কোট, রাশিয়ান, ওনার আমরা মনে হয় বলেছিলাম, আপনাদের মনে আছে, যে শিশু শৈশবে কোনো শিশুর উপরে মানসিক বা শারীরিক অত্যাচার এবং অবহেলায়, কি কি বলছে, শারীরিক এবং মানসিক অত্যাচার মানে চাইল্ড অ্যাবিউজ, এবং অবহেলা মানে নেগলিজেন্সি, পরবর্তীতে মানসিক রোগ, বিষাদ, কিন্তু বিষাদ কিংবা মদ বা মাদকাসক্তের সে জড়িয়ে পড়ে, এবং মানে সেটা অপ্রতিরোধ্য ভাবে, মানে ওখানে কেউ থামাতে পারে না। তাহলে এটা মাথায় রাখবেন, আপনাদেরও বাচ্চা কাচ্চা হচ্ছে, এইটা মাথায় রেখে আপনাদেরকে আগাতে হবে। আর যেটা বললাম পরবর্তীতে, যে এটা ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার, স্ট্রোক, আত্মহত্যা, এই টাইপের তৈরি করে, গভীর ট্রমা, ডিপ অ্যাক্টিভ ট্রমা, এই জিনিসটা কিন্তু ছোটবেলা থেকেই তৈরি হয়, ধীরে 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 ধীরে। হ্যাঁ, তো যাক, আমি, মেয়েটা তার মায়ের সাথে আসছিল, একবারই আসছে, পরবর্তীতে আমি ফোনে কথা বলেছি, মেয়েটার আসতো না এভাবে। তো এই মেয়েটার মাকে আমি জিজ্ঞাসা করলাম যে তার এই সমস্যা, আমাকে ফাইল দিল, দেখে টেকে, তো ওখানে তো ফাইলে সব নোট থাকে। তো আমি জিজ্ঞাসা করলাম যে কবে থেকে তার এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। তো উনি বলছেন বেশ কিছুদিন। তো বললাম যে তার পরিবর্তন হওয়ার আগে, মানে যখন থেকে এরকম হলো, তার আগে কি হয়েছিল। তো বলে যে আমি আমার শ্বশুর বাড়ি থেকে চলে আসছি, মানে সেপারেট হয়ে গেছি। সেপারেট মানে বুঝুন তো, ডিভোর্স। সেপারেট হয়ে গেছি, হয়ে আমি রাজশাহীতে শিফট। তো একটা জিনিস, আমি আমি আপনাদের বোরিং লাগবে হয়তো ক্লাসটা, আমি এই পেশেন্টের কথার মধ্যে মধ্যে আমি কিন্তু আমার সাজেশন, আমার রিমার্ক গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। তাহলে আপনাদের যেটা হবে, আপনাদের কাছেও যখন এরকম কথা বলবে, তখন আপনাদের মাথায় আসবে যে না, স্যার এরকম বলেছিল, এই দিকে হয়তো যেতে হতে পারে। তো যখনই, ভালো করে খেয়াল করেন, যখনই কোনো পেশেন্ট পেলেন, কোনো কেস পেলেন, যে কেসে সেপারেশনের কথা, সেপারেশন মানে কি বললাম, ডিভোর্স, যখনই ডিভোর্সের কথা শুনতে পাবেন, আর তারপর থেকে এরকম ডিভোর্স শুনলে কান দুটা খাড়া করবেন, দুটা কান একদম এরকম করে খাড়া করে নেবেন। সেপারেশন বেসিক্যালি বাচ্চাদের জন্য খুবই বড় একটা ট্রমা। ট্রমা মানে শুধু অ্যাক্সিডেন্ট করলো, মায়ের খেলো, পড়ে গেল, সেটা না, এটা কিন্তু খুব বড় একটা ট্রমা। তো এই ট্রমা পেয়ে গেলেন প্রথমেই, তার মানে আপনি কিন্তু একটা ক্রাক্স, আপনার মেডিসিনের ক্রাক্স, বা আপনি মেডিসিনের সাথে একটা লিঙ্ক আপের একটা ওয়ে কিন্তু পেয়ে গেলেন, একটা ক্লু পেয়ে গেলেন, এটা মাথায় রাখবেন। তো মা বলছে আমরা সেপারেশন হলো, তার কিছুদিন পর থেকে আমার মেয়ের তার আরো কিছু প্রবলেম করে, বারবার করে, যেটা উকি আসে, তার স্টোমাক পেন হয়, এবং বিশেষ করে যখন তার এক্সাম আসে, তার হাফ ইয়ারলি এক্সাম বা ফার্স্ট টার্ম এক্সাম, যখনই যে পরীক্ষা আসে, তার এরকম সমস্যা হয়। তাকে তো একবার হাসপাতালেও অ্যাডমিট করানো হয়েছিল। তো তখন তারা বলেছিল এটা একটা ইনফরমেশন। তার এই প্যানিকটা প্রতি 2 মাস অন্তর অন্তর এই অ্যাটাকটা উঠবেই। তো সে বারবার উকি তুলতে থাকবে। গত 3 দিন ধরে আমি তাকে 3 বার ভমিট মেডিসিন, মানে ওই যে ভমিটিং এর জন্য খাই কি যেন, ভুলে গেলাম, ওরকম মেডিসিন দিয়েছে, অ্যান্টাসিড, সবকিছু দিয়েছি, কিন্তু এটা ঠিক হচ্ছে না। এখনো তার পেইন আর এই ভমিটের ব্যাপারটা আছে। সে ক্লাস 9-এ পড়ে। তা অনেক ইস্যু আছে, যেমন সে কোনো বিষয়ে ফোকাস করতে পারে না, ইরিটেট হয়ে যায়, তার রাগ এমন লেভেলে থাকে যে প্রতিবার স্কুল থেকে কমপ্লেন আসে, প্রতিবারই মারামারি হয়, প্রত্যেক ফ্রেন্ডের সাথে ঝগড়া করে, তাই না? দেখেন, আমরা একটা একটা করে সেগমেন্ট শুনি, তখন একটা একটা করে মেডিসিনের নাম মনে আসে। যেমন একটু আগে বললাম যে ওয়াক 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 ওয়াকের কথা মনে হলে আমরা বলতেছিলাম না সিফিলিনাম। হ্যাঁ, সিফিলিনামের কথা আমিও করতে যাই, এরকম মাথায় আসে বিভিন্ন মেডিসিন। তারপরে এই যে আমার নাম, তো মা বলতেছে যে
চিৎকার করে, মানে সে আমার উপরে চিৎকার করে, আসার অন্য বাচ্চাদের সাইড থেকে ওপরে হিট করে। এই জন্য আমি তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছিলাম। তারা ডিটেক্ট করেছে যে তার নিউরোটিক টিক্স, অসুখটার নাম হচ্ছে নিউরোটিক টিক্স। আমি অসুখটা সম্পর্কে জানতাম না। হ্যাঁ, নিউরোটিক টিক্স আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন। একটা নির্দিষ্ট সিচুয়েশনে এরকম স্টিমুলেশন হয়ে যায়, তারপর আবার পরিস্থিতি ইয়ে হয়ে গেলে মনে হয় মায়া এত কত ভালো মানুষ। এই রোগটার নাম হলো নিউরোটিক টিক্স, TICS, টিক্স। তো তার স্ট্রেস থাকলে একটা পার্টিকুলার ম্যানারে তার মাথা কাজ করে। আমি খেয়াল করে দেখেছি যখন কারো কাছ থেকে কমপ্লিট অ্যাটেনশন পায় না, যেমন ধরুন সে কোথাও যেতে চায়, আর কেউ বললো যে না হবে না, তুমি যাও, বা বন্ধুদের সাথেও তখন বললো যে না তুমি না, তুমি ভালো, তুমি ভালো না, তুমি ফাইট করো, তুমি যাও, তোমাকে নিব না। অথবা মনে করেন যে সে ড্রেস আপ করলো আর 15 জন মানুষের সাথে দেখা করলো, মা কিন্তু এই কথাটা বলছে যে 15 জন মানুষের সাথে দেখা করলো, 14 জন বললো যে তুমি খুব ভালো দেখাচ্ছ, কিন্তু একজন যদি বলে যে এই তুমি এটা কি করছো, এটা তো তোমাকে মানাচ্ছে না, সে রেগে যাবে এবং সবকিছু নিয়ে রিয়াক্ট করা স্টার্ট করবে। এমনটা যদি কন্টিনিউয়াসলি হতে থাকে তাহলে সে উকিতুলা, উকিতুলার ইংরেজি কি কেউ জানেন? উকিতুলা, ওয়াক, উকিতুলার ইংরেজি হচ্ছে পিউক। মহিলাটা আমাকে এই ওয়ার্ডটা শিখাইছে, পিউক। আমি উকিতুলা আপনাদের বোঝার জন্য বললাম পিউক। আমি প্রথমে কি বললেন? পিউক। আমি নিজেও জানতাম না যে পিউক মানে উকিতুলা, পরে আমি এটা শিখছি, ডিকশনারি দেখছি। তো এর সাথে সাথে সবকিছু স্টার্ট হয়ে যাবে। তো এখন পর্যন্ত আমি যে কথাগুলো বললাম, মেয়ের মা তার মেয়ে সম্পর্কে যে ইনফরমেশন গুলো দিল, আপনারা যা যা শুনলেন, আপনারা যদি ফোকাস করেন তবে এগুলো হলো, আপনাদের কাছে কি মনে হয় এগুলো হলো একটা ইফেক্ট বা একটা রেজাল্ট? কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনার রেজাল্ট, তাই না? তার লাইফে কিছু একটা ঘটনা ঘটছে, সেটার রেজাল্ট আপনারা এতক্ষণ শুনলেন, এগুলো রেজাল্ট। এগুলো আগে ঘটে যাওয়া কোনো স্পেসিফিক ইভেন্টের একটা কনভার্সন বা রূপান্তর মাত্র। তো প্রথমত এগুলো হলো ইফেক্ট, এগুলোর কাজ বা কারণ কিন্তু নয়, এগুলো ইফেক্ট বা ফলাফল। তাই আপনারা যা শুনছেন তা হলো ইফেক্ট। তাই সাথে সাথে রুব্রিক্স বানানো শুরু করবেন না, মাথায় আসতে হবে। আপনি যদি রুব্রিক্স বানানো, তাহলে আমাদের এই যে ক্লিপবোর্ড থাকে, আমি রেপার্টরিতে 1 2 3 4 করে আমাদের 9টা ক্লিপবোর্ড আছে, তাই না? রেপার্টরিতে রাডারে ক্লিপবোর্ডে আপনি আলাদা আলাদা করে যদি কোনো রুব্রিক্স মাথায় আসে আপনি ওগুলো নিয়ে নেবেন, সমস্যা নাই। কিন্তু সিদ্ধান্ত কিন্তু নেবেন না, ডিসিশনও নেবেন না। না, নাক ভূমিকাও আপনার মাথায় চলে আসবে। নাক ভূমিকা এরকম সমস্যা হয় না, এত রাগ এত ইয়াতে। তো যাক, তো আপনি ক্লিপবোর্ডে রেখে দেন, কারণ এখন পর্যন্ত আমি এমন কিছু আপনাদের সাথে আলোচনা করিনি যাতে আপনারা একটা সঠিক সিমিলিমামের ডাইরেকশন একটা পাচ্ছেন, এরকম কিন্তু কোনো আলোচনা আসেনি। তো যাক, আমি আলোচনা করছি। এবার আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কেমন আছো? তো বলছে আমি এই মুহূর্তে ভালো নাই। কি হয়েছে তোমার, বলো। তখন বলতেছে যে আমার স্টোমাক এক হচ্ছে, স্টোমাকে পেন হচ্ছে। হ্যাঁ, আমার, তারপরে আমার ভমিটিংও স্টার্ট হয়েছে। এখন আমার মাথা ঝিমঝিম করে, ড্রিজিনেস আর কি, ঝিমঝিম করে। আমি বললাম কতদিন ধরে তোমার এই সিমটম গুলো দেখা গেছে? তো উনি মানে সে বলছে যে আমার তো মনে হয় যখন আমরা ঢাকায় থাকতাম প্রায় 2 বছর আগে। আমার মা বললো যে ডিভোর্সের পর থেকে, মানে রাজশাহীতে আসে। মেয়ে বলতেছে না, আমি যখন ঢাকায় ছিলাম 2 বছর আগে, সে সময়। তো ফার্স্ট টার্ম এক্সামের সময় এটা হয়েছিল। এরকমটা আমার এক্সামের আগে হয়, বা কোনো কম্পিটিশনের আগে, বা এই জাতীয় কিছু হলে তার আগে হয়। অথবা যখন আমার কারোর সাথে ঝগড়া বা ফাইট হয় বা কিছু হয়, কিংবা কেউ কিছু বললো, এমনকি মা যদি কিছু বলে, তখন আমি খুব অ্যাংশাস হয়ে পড়ি। আমি বেশিরভাগ সময় খুব অ্যাংরি ফিল করি। আই মিন, স্কুলে যদি কারোর সাথে আমার ঝগড়া হয়, তারা যদি আগে শুরু করে, হ্যাঁ, তো মানে তার বন্ধুরা যদি আগে শুরু করে, আমি জানি যে আমি তাদের সাথে লড়াই করব না, ঝগড়া করব না,
তারপরে সাডেনলি আমি খুব অ্যাংরি ফিল করি। কেউ কিছু বললো বা কোনো কিছুতে কমেন্ট করলো, আমার অ্যাংরি তৈরি হয়ে যায়। আমাদের যিনি টিচার আছেন, মানে ওই মেয়েটা সম্ভবত ক্লাস টিচারের কথা বলছে যে তিনি খুব স্ট্রিক্ট এবং তিনি ক্লাসের সবার সামনে আমাকে হিউমিলিটেট করে, মানে অপমান করে। মেয়েটা ইংরেজি দেখেন, ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তো, হিউমিলিটেট করে। তো তাই তাকে কমপ্লেন করতে আমার খুব একটা ইচ্ছা করে না, কিন্তু যখন আমি তাকে বলতে পারি না এবং যারা যাদের সাথে ঝগড়া হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, তাদের সাথে কোপ আপ করতে পারি না। কোপ আপ, কোপ আপ মানে কি? মানিয়ে নেওয়া। কত সুন্দর সুন্দর ইংরেজি সে বলে, কোপ আপ করতে পারি না। তো আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি, আমার খুব রাগ হয়। তাই আমি সেই সাবজেক্টটাকে স্কিপ করি এবং সেখান থেকে চলে যাওয়ার পথ খুঁজি। এটা আমাকে খুব এফেক্ট করে। আমার মাথায় তখন ওই কথাগুলো ঘুরতে থাকে। আমি হ্যাঁ, কিভাবে এই কথাটা বলতে পারলো, সে এমনটা কেন বললো, এই জিনিসগুলো আমার মাথার মধ্যে ঘুরতে থাকে। তো আমি বললাম, সেটা কিভাবে মানে সেটা কিভাবে হয়, আহ, সেটা একটু বলো। তো সে বললো, হ্যাঁ আমার তো এটা হতে থাকে। তো যাক, আমি বললাম যে আহ, কেউ যদি স্লাইটেস্ট সামান্য পরিমাণ রিমার্ক করে, মানে মা যেহেতু বললো এই কারণে আমি এটা ভেরিফাই করার জন্য ওকে জিজ্ঞাসা করলাম, স্লাইটেস্ট রিমার্ক যদি তোমাকে করে, হ্যাঁ তোমাকে অফেন্ড করে, তখন কি তা হয়? তখন হচ্ছে হ্যাঁ, তখন এরকম হয়। তা আমি বললাম যে কতদিন ধরে এরকমটা হচ্ছে, কখন থেকে তোমার এই ধরনের জিনিসগুলা স্টার্ট হলো, শুরু হলো? তখন বলতেছে যে আম, আগেও ছিল, কিন্তু আমরা যখন ড্যাডির কাছ থেকে, ড্যাডি মানে বাবা, ও কিন্তু মেয়ে কিন্তু মাকে মাম্মা বলতেছিল আর ড্যাডি বলতেছিল। হ্যাঁ, তো আপনারা একটু বুঝে নেন কষ্ট করে। তো বলতেছে যে আমরা যখন ড্যাডিকে ছেড়ে এসেছি তারপর থেকেই তো তার নেগেটিভ রিমার্ক গুলো আমার মাথায় চলে আসে। মানে মা কিছু বলল, আমি এটাকে অন্য আরেকটা জিনিসের সাথে কানেক্ট করব। আর কেউ যদি কিছু বলে, আমি ভিন্ন ভিন্ন জিনিসের সাথে কানেক্টেড হয়ে যায়। তখন আমার মাথার মধ্যে ঘুরতে থাকে, সে ওটা কি বলতেছে, সে যেটা বললো আমি কি রং করেছি, হ্যাঁ নাকি আমি কারেক্টলি করিনি। আমার নিজের মধ্যে অনেকগুলা ডাউট শুরু হয়ে যায়। মানে এই মেয়েটার হতো কি, আমি একটু বলে নি পরবর্তীতে এই কথাগুলো সে বলেছে, কিন্তু আমি আপনাদেরকে আগে একটু বলে নি, এই কানেক্টের বিষয়টা আমি নিজেও বুঝতে পারিনি, পরের ফলো আপে আমি এটা বুঝতে পেরেছি। মানে এই মেয়েটাকে যখন কেউ নেগেটিভ কমেন্ট করে, একটু ওই যে যেটা বললাম যে "এই তোমার কাপড়টা তো কালারটা ভালো না, এটা তোমাকে মানায়নি", এই টাইপের যদি নেগেটিভ কমেন্ট, এই টাইপের নেগেটিভ কমেন্ট যদি করে, তাহলে সে কি করে, আহ, তার প্রিভিয়াস খারাপ লাগার যে বিষয়গুলা, সেটার সাথে সে কানেক্ট করে। তার বাবা কিন্তু তাকে খুব ক্রিটিসাইজ করতো। হ্যাঁ, ও খুব মানে মেয়ে হলেও, আমি জানি না তার বাবার মেয়ে পছন্দ ছিল কিনা, সেটা আমি বলতে পারবো না। মানে বাবা কিন্তু এই মেয়েটাকে দোষারোপ করতো যে তোমার কারণেই আমার আর তোমার মায়ের ডিভোর্স হচ্ছে, তুমি একটা ননসেন্স, তুমি দূরে যা মরো, তুমি কেন আসছো, এই টাইপের কথাবার্তা। মানে হয় কি, বাপ তো ড্রাঙ্কার, সোসাইটি মেনটেন করতে যায়, ড্রিঙ্কস টিঙ্কস করে, যারা ড্রিঙ্কস করে তাদের তো এগুলা কোনো ইমোশনাল বিষয়গুলো তো থাকে না, অনেকেরই থাকে না। তার বাবাটাও এরকম এরকম বলতো। তো সে তখন থেকে তার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে আছে যে দোষ আমার, ফল্ট আমার। তো এই কারণেই এখন এসে হচ্ছে কি, যখন কেউ কোনো নেগেটিভ বিষয় করে, সে তখন ওইটার সাথে কানেক্ট করে, এই বিন্দুর সাথে ওই বিন্দুকে জোড়া লাগায়। বুঝছেন? আমি একটু ক্লিয়ার করে করে বুঝাচ্ছি। লোকই তো আর আমাকে কিভাবে ক্লিয়ার করেনি, কিন্তু আমি দুই তিনটা ফলো আপ করছি, তো এই কারণে আমি বিষয়গুলো ক্লিয়ার। মেয়ে বলছে, কেউ যখন আমার দিকে আঙ্গুল তোলে যে তুমি এটা প্রপারলি করনি, না সরি, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কেউ যদি তোমার দিকে আঙ্গুল তোলে যে তোমার তো এটা ঠিক হয়নি, তুমি প্রপারলি করনি, তখন তো তোমার মেজাজ বিগড়ে যায় নাকি? তখন হচ্ছে হ্যাঁ। যেমন ধরেন যে স্কুলের ড্যান্স কম্পিটিশনে আমি এর আগে ফার্স্ট হয়েছিলাম, কারণ আমি খুব হ্যাপি ছিলাম। তো এবারে এবারের পারফরমেন্সের 15 মিনিট আগে আমার লাস্ট প্র্যাকটিস ছিল। এখন এখানে একটা মেয়ে এসে এমন একটা কমেন্ট করলো, সেই কমেন্টে, ওই মোমেন্টে আমি আমার যে একটা কুল, একটা কাম বিষয় ছিল, আমি একদম সেটাকে কুলনেসটা লস করে ফেলি। আমার মেজাজটা আমি
হারায় ফেলি, আমি একদম জাস্ট তার উপরে জাম্প করে উঠি এবং তাকে হিট করে দিই। তো এইভাবে আমি লাস্ট মিনিটে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এমন রাগ আমি দেখিয়েছি যে স্লাইটেস্ট জিনিসেও জন্য যদি কেউ কিছু বলে তাহলে আমার জবাব দেওয়াটা জরুরি হয়ে যায়। মানে তাকে যদি একটু কেউ কিছু বলে সে একদম সাথে সাথে তুরান্ত নাক ভূমিকা একদম সাথে সাথে তুরান্ত রিয়াকশন করে দিতে পারে। তো আমি ওভাবে না বললেও থাকতে পারি না, এটা আমার ভিতরে এক ধরনের সুশ্রুতি দেওয়া শুরু করে। এমনকি মায়ের সাথেও দেখেছি আমিও তার উপরে চিৎকার চেঁচামেচি করি, আবার পরে আমি গিলটিও ফিল করি যে আমার তো মায়ের উপরে চিৎকার করা উচিত হয়নি, কিন্তু ওই মোমেন্টে আমি একদম স্টপ থাকতে পারি না। তো আমি বললাম তো মানে তোমার মায়ের উপরে তোমার অনুশোচনা বোধ বা রিগ্রেট, মা তাই বলেই তোমার রিগ্রেশন আসে? আর ওই যে তুমি যে মেয়েটাকে মারলা, ফাইট করলা ডান্স কম্পিটিশনের আগে, যাকে হিট করলা, তার উপরে তোমার কোনো সরি ফিল আসেনি? তুমি সরি বলছিলা বা অনুতপ্ত হয়েছিলা? না। মেয়ে কি বলতেছে দেখেন, না এটা সে ডিজার্ভ করে, অফকোর্স সে ডিজার্ভ ইট, একদম ইংরেজিতে এইভাবে বলতেছিল, অফকোর্স সে ডিজার্ভ, সে এটা ডিজার্ভ করে। তো আমি বললাম এর কারণ কি, সে তোমাকে ক্রিটিসাইজ করছিল এটাই? না, কারণ সে সবসময় এরকমটা করে। গত 1 বছর ধরে আমি যাই করি না কেন সে আমাকে হিউমিলিটেট করার চেষ্টা করে এবং প্রত্যেকটা বিষয় নিয়ে প্রবলেম ক্রিয়েট করে। এটা অ্যাকচুয়ালি আমাকে অনেক এফেক্ট করেছে, জিনিসটা আমার মাইন্ডেই চলতে থাকে। তো এই এতক্ষণ যে আলোচনা আমরা করলাম এই পর্যন্ত, খুব সিম্পল জিনিস, এইখানে একটা এই কেসটার একটা সংক্ষিপ্ত ধারণা কিন্তু আপনারা, আমার ধারণা আপনারা পেয়ে গেছেন। এই কেসটাতে তার ইমোশন গুলা বা তার আবেগ গুলা সে কি ভিতরে চেপে রাখছিল? কি মনে হয়, আবেগ গুলা ভিতরে চেপে রাখে স্টাফের মতন মনে হয়েছে? না স্যার, চেপে রাখেনি। না স্যার, চেপে রাখেনি। বাস্ট আউট হচ্ছে, তাই না? একদম বাস্ট আউট হয়ে যাচ্ছে, বিস্ফোরিত হচ্ছে একদম। সে পারফরমেন্সে যাবে, 15 মিনিট আগে সে ট্রায়াল দিচ্ছে, সেখানে তার ভালো লাগেনি, কোন একটা মেয়ে কমেন্ট করেছে, সে আমি স্টেজে উঠবে একদম ভ্রম করে ধরেন যে কথা বেড়া থাপ্পড় বসায় দিতে, সে আমি ইমাজিন করছি সে হয়তো থাপ্পড়ই মারছে। তো তার মানে কি ইমোশনটা বাস্ট আউট হচ্ছে। তো খুবই পরিষ্কার এই বিষয়টা, আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতেছি। তাহলে এই মেয়েটার মেডিসিন এরকম একটা মেডিসিন হওয়া উচিত, এমন একটা রিমেডি হওয়া উচিত যে কিছু জিনিস নিজের মধ্যে সীমাবদ্ধ যেগুলো রাখা যায়। আপনি কম্পিটিশনে ওঠার আগে কি এরকম করে করবেন? অবশ্যই করবেন না, কিন্তু এই মেডিসিনটা করে কিছু জিনিস নিজের মধ্যে সীমাবদ্ধ করে রাখছে না, বরং সে সব জিনিসকে একদম বাইরে করে দিচ্ছে, যাতে এই নেগেটিভ ফোর্স ভেতরের দিকে কাজ না করে বাইরে প্রজেক্টেড হয়। সে এগুলোকে এনভায়রনমেন্টের উপরে প্রজেক্ট করছে, তার আইপিআর এর উপরে, তার মায়ের উপরেও সে করে ফেলে। তো নিজের মধ্যে বিষয়গুলোকে সীমাবদ্ধ রাখার ভিত্তি করে আমি কিন্তু এখানে দুইটা ক্যাটাগরি আমাদের এই পার্সপেক্টিভে দুইটা ক্যাটাগরি মেডিসিন পেতে পারি। একটা ক্যাটাগরাইজ হচ্ছে ইন্টারনালাইজেশন, মানে কি, যে মেডিসিন গুলা এরকম কোন ইমোশন হলে একদম ভিতরে চেপে রাখে, যেমন আমি একটু আগে বললাম স্টাফিসিকিয়া চেপে রাখে। আর কিছু হলো এক্সটার্নালাইজেশন, এখন যে কেসটা আলোচনা করতেছি এটা হচ্ছে এক্সটার্নালাইজেশন টাইপের রিমেডি। তাহলে এখানে কিন্তু আপনি কিছু মেডিসিনকে আলাদা করে ফেলতে পারবেন যে এই টাইপের মেডিসিন এটা না। কিন্তু এতক্ষণ যে আলোচনা করলাম এটুকে কিন্তু আপনি কোন একটা কারেক্ট সিমিলিমামে আসতে পারবেন না, আরো তথ্য লাগবে। এখন তার এই ঘটনাটার পর মানে রাগের পর্যায়ে শুয়ে আসে। দেখেন আমি একটা প্রশ্ন কিন্তু করেছিলাম তার ইমোশনটা বোঝার জন্য, যে এই যে সে বললো না যে আমার মায়ের উপরে বকাঝকা করলে পরে আমার রিগ্রেশন ফিল হয়, সরি ফিল করি। আমি বললাম কি, এটা কি তোমার মা বলে তোমার রিগ্রেশন হয়, সরি অনুশোচনা বা সরি ফিল হচ্ছে? আর ওই মেয়েটা নেগেটিভ কমেন্ট করলো তার ক্ষেত্রে কি
তখন সে কি বললো যে নো, সে ডিজার্ভ ইট, সে এটাই ডিজার্ভ করে, ওটাই তার প্রাপ্য। তার মানে ইমিডিয়েটলি অ্যান্সার করলো, মানে কেউ তার উপরে কমেন্ট করুক, সমালোচনা করুক, পেশেন্ট সাথে সাথে সেই বিষয়টিকে কি করে, ওই যে বাবা, আমি একটু আগে বললাম যে যখন ইয়ে করে, ওই যে খারাপ লাগার ইয়ে, ছোটবেলা থেকে বাবা বলে আসছে যে তুই দূরে যায় মর, তোর জন্য আমার এই ডিভোর্স, বা তোর জন্য আমার এই মায়ের ইয়ে হচ্ছে। হ্যাঁ, মানে বিষয়টা এরকম হতে পারে। আমি তো মায়ের কেস টেকিং করিনি, বাবা মা খুব ভালোবাসা ছিল, যখন মেয়ে আসলো তখন কি হয়, স্বভাবত হাজবেন্ডের প্রতি অ্যাট্রাকশনটা কমে মেয়ের দিকে মায়ের চলে গেছে। এই জায়গা থেকে হয়তো বাবা ওই কথাগুলো বলতো। এখন মেয়ে ছোটবেলা থেকে এই জিনিসগুলো শুনে ওটার সাথে লিঙ্ক করে ফেলে যে আমাকে সে খোঁটা দিচ্ছে, এই কারণে সে ইমিডিয়েটলি বললো যে শি ডিজার্ভ ইট। তো বাচ্চার উপরে নেগেটিভ কমেন্ট গুলা কিরকম প্রভাব পড়ে এটা ভালো করে বোঝেন। এই কেস আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য এটা, আপনার বলা শব্দ বা ভাষার প্রভাব কতটা হতে পারে। ঠিক আছে, তাই আপনারা বাচ্চাদের সাথে কি বিষয়ে কথা বলছেন সেই বিষয়টাতে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ পরবর্তীতে তাদের রিয়েলিটি বা বাস্তব পরিণতি কিন্তু তাদের এই বিশ্বাসটাকে ইয়ে করবে। আপনি যদি বাচ্চাকে কমেন্ট করতে হয় বোকা শোকা যা, গর্ধব, নির্বোধ, তুই যে চুলাই মর, এই যে নেগেটিভ ওয়ার্ড গুলা তার কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে থাকবে। অর্থাৎ বি অ্যাওয়ার অ্যাবাউট ইউর চিলড্রেন। তো আমি মেয়েটাকে বললাম যে তোমার মায়ের বিষয়টা তোমার কি, তখন বলতেছে যে ধরেন ড্যাড আমাদের সাথে নাই, তো মাও রাগের মাথায় আমাকে বলল যে তোর কারণেই আমার ডিভোর্স হয়েছে, তুই প্রবলেমটা তুই, তখন আপনার কারণে, এই সরি মানে সে বললো, তো আমি বললাম যে তোমার কারণে, তখন বলতেছে যে আহ, আহ, মানে তখন মা বলছে, মেয়ের পরিবর্তে বলছে যে আসলে হয়েছে কি ডাক্তার সাহেব, সে মানে খুব ডিপ্রেশনে থাকতো এবং সে রেগুলার ড্রাইং করতো। হ্যাঁ, আমি জানি যে সে ওটা মিন করেনি, মানে মেয়ে শত্রু বা এটা মিন করেনি, সে বলেই ফেলতো, কিন্তু তারপরেও এর মাইন্ডের মধ্যে সে জিনিসটা চলতে থাকে, সে জিনিসটা চলতে থাকে। তখন মেয়েও বললো যে হ্যাঁ আমার এই কথাগুলোই মাথার মধ্যে ঢুকতে থাকে। তো আমি বললাম যে আর কি বলতো, তখন বলতেছে দেখেন আমি কেন ড্যাডের উপরে ইয়ে করবো না, কি হয়েছে বলতো, তখন বলতে যে তাকে ছেড়ে আমরা যখন রাজশাহীতে শিফট করলাম, আহ, মানে তাকে ছেড়ে তারা ঠিক রাজশাহীতে শিফট করেনি, ডিভোর্স হয়ে যাওয়ার পরেও 6 মাস সে ঢাকায় ছিল, মহিলা তার বোনের বাসায় থাকতো, বোন না ভাই ছিল, তার বাসায় 6 মাস ছিল, কারণ মেয়েটা যে স্কুলে পড়তো সেশন মানে ডিসেম্বর ক্লোজ না হলে তো ট্রান্সফার হতে পারতেছিল না, এই কারণে 6 মাস ওখানে ছিল। তো এই মেয়েটা বলতেছে যে ড্যাডিকে ছেড়ে আসার 15 দিন পরে ড্যাডি আমাকে কল করেছিল। তা আমি খুব এক্সাইটেড ছিলাম যে যা হোক ফাইন, সে তো আমাকে কল করেছে, তো আমি তার সাথে কথা বলবো। আমি তার সাথে একটা মানে ডিভোর্স হয়ে গেছে তো বাপ মায়ের, কিন্তু আমার সাথে বাবা মেয়ের সম্পর্ক তো আর ইয়ে হয়নি। তো সে বলতেছে যে আমি তার সাথে একটা রিলেশন তো রাখতে পারি। তো আমি তাকে নর্মাল ভাবে কথা বলতেছিলাম, সালাম দিলাম, আপনি কেমন আছেন, আমি ভালো আছি, আমি আপনাকে খুব মিস করি। তো আমাকে সে অন্য কিছু না বলে আমাকে ক্লিয়ারলি বললো যে তোমার মা কি বাসায় আছে। আমি বললাম যে না, তিনি বাসায় নেই। তখন তিনি বললেন যে তোমার মা যখন বাসায় ব্যাক করবে তখন তুমি আমাকে কল ব্যাক করো, এখন আমি তোমার সাথে কথা বলতে চাই না। এই কথাটা শোনার পরে আমার এতটাই রাগ হলো যে আমি তাকে একদম ব্লক করে দিলাম, আমার কল লিস্টে ব্লক করে ফেললাম। তো আমি আর তার সাথে কথা বলিনি। এটাও আমাকে এফেক্ট করেছে যে সে আমার সাথে কথা বলতে চায় না, সে শুধুমাত্র মায়ের সাথে টক করার জন্য আমাকে ইউজ করছে। তো এটাও আমার কাছে অনেক, এটাও আমাকে অনেক এফেক্ট করেছিল। এখন কেউ যদি বলে যে তুমি কি এটা এনে দিতে পারবা, বা
আমার জন্য ওই পার্সনের সাথে কথা বলতে পারবা, মানে তার বন্ধু বান্ধবের কথা বলতেছে, তখন ভিতরে ভিতরে আমার মধ্যে চলতে থাকে যে ওই পার্সনও আমাকে ইউজ করছে। বাবা যখন করলো, তাহলে দেখেন কত সেন্সিটিভ কেস এটা। এই কেস নেওয়ার সময় হয় কি, আমারও খুব খারাপ লাগতো, আমি অত ক্লিয়ারলি আপনাকে বলতে পারলাম না, সে যে ইমোশন নিয়ে আমার সাথে কথা বলতেছিল এই ইমোশন আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, ভিডিও কেস হলে দেখানো সম্ভব ছিল। তো আমরা যখন এরকম সেন্সিটিভ কেস দেখি তখন আমাদের ভেতরেও তো একটা মনুষ্যত্ব থাকে, সেটা কিন্তু বাইরে চলে আসে। আপনি ডাক্তার, আপনি ফিজিশিয়ান, ওই আইডেন্টিটা কিন্তু তখন আপনার ব্যাক ফুটে চলে যাবে। আমি আমার পাশে বসে থাকা আমার স্টুডেন্টদেরকে অনেক সময় দেখি, আমি অবশ্য পরে বকাও দিই, তো তারাও এরকম ফিজিশিয়ান ইয়েটা কিন্তু ব্যাক ফুটে চলে যায়। আপনি একজন সাধারণ মানুষ হিসাবে, একজন পুরুষ হিসাবে, আমার মতো একজন ফাদার হিসাবে তখন কিন্তু হয়ে যায়, আপনার হৃদয়ও ভেঙে যাবে, আপনিও স্তব্ধ হয়ে যাবেন। আর ঠিক সেই সময় করতে হবে, আপনার ইন্টেলেকচুয়াল মাইন্ডটাকে আপনাকে ব্যবহার করতে হবে। আপনি কেবল সেই ক্ষেত্রে একজন উইটনেস বা একজন সাক্ষী হতে হবে, সাক্ষীরা যেরকম হয় সেরকম আপনাকে হতে হবে। কারণ আপনি যদি খুব বেশি ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে যান, একটা পেশেন্ট এসে কান্না শুরু করলো, আপনি যদি কাঁদতে শুরু করেন, আপনি যদি চোখ মুছতে শুরু করেন, আপনি যদি ভারাক্রান্ত হয়ে যান, তবে সঠিক সিমিলিমাম বা মানে ওষুধ যেটা নির্বাচন সেটা আপনি ভুল করে ফেলবেন। আপনার ইমোশন কিন্তু খোয়ানো যাবে না। ঠিক আছে, আপনি পেশেন্টের সাথে সহানুভূতিশীল হতে পারেন, কিন্তু সেটাকে আপনাকে একটা বাউন্ডারি বা একটা সীমার মধ্যে আপনাকে থাকতে হবে, আর আপনার চোখ কান খোলা রাখতে হবে। ঠিক আছে, এটুকু একটু মানে পরামর্শ আপনাদের প্রতি থাকলো। তো আমি বললাম যে এখন কি এমন ফিলিং আসে যে সবাই তোমাকে ইউজ করছে। মেয়েটা বলছে যে মাঝে মধ্যে আমার ফিলিং আসে, যেমন যখন কোনো ফ্রেন্ড বললো যে এই তুই ওর সাথে কি কথা বলছিস আমাকে বল। তো আমার মনে হয় এই পার্সন কি জেনুইনলি আমার ফ্রেন্ড, নাকি সে শুধু জানতে চায় যে আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে কি ঘটছে বা ওখানে কি ড্রামা চলছে। মানে কেউ যদি, সে কারোর সাথে কথা বলতেছে, কেউ যদি এসে বলে যে "এই তুই ওর সাথে কি কথা বললি", এটা তো তার কিন্তু শুরু হয়ে যায়। তো আমি বললাম যে রিসেন্টলি এমন কি ঘটেছে যা তোমাকে বেশ পেন দিচ্ছে। তখন বলছে যে রিসেন্টলি রিসেন্টলি সেরকম না, আমার ড্যাডিকে ছেড়ে আসার পর থেকে আমরা এখন নানার বাসায় থাকি। আমরা যখন ঢাকায় থাকতাম তখন মাঝে মধ্যে এই নানার বাড়িতে ভ্যাকেশনে বেড়াতে আসতাম। তো এখানে আমার মামা মামি এবং কাজিনরা আছে। আমার মামা আমার একদম খুব ফেভারিট পার্সন ছিলেন। উনি আমি উনাকে খুবই ভালোবাসতাম। কিন্তু যখন আমরা এখানে থাকা শুরু করলাম, আর আমার কাজিন হচ্ছে, মানে মামাতো ভাই না বোনের কথা বলতেছিল, আমার কাজিন হচ্ছে আমার থেকে অনেক ইয়াঙ্গার, অনেক ছোট। সে কারেন্টলি ক্লাস 7-এ উঠছে। আর আমাদের মধ্যে একটা এজ গ্যাপ আছে, কিন্তু তা সত্ত্বেও সে আমাকে খুব জ্বালাতন করে। আর আমি খুব ইরিটেট হয়ে যাই। তো মাঝে মধ্যে আম আমি তখন তার সাথে ইরিটেট হয়ে একটু রিঅ্যাক্ট করি। তো এটা নিয়ে আমার মা আমাকে খুব স্কোল্ড স্কোল্ড করে। এখন দেখি সবাই আমাকে স্কল্ড করছে। আর কেউ কখনো, আর তাকে কেউ কখনো কিছু বলেনি। মানে সবাই তাকে বকাঝকা করে। হ্যাঁ, আর আগে মা করতো, পরে এখন মামা মামিরাও করে। আর তাকে, সেও মেয়ে, আমিও মেয়ে। সে আমার থেকে ২ বছরের ছোট বা ৩ বছরের ছোট। তাকে কেউ স্কল্ড করেনি। এটা সে বলতেছে। তো আমি বললাম যে আম তোমার কেন মনে হয় যে তাকে কেন স্কল্ড করা হচ্ছে না, আর তোমাকে কেন সবাই স্কল্ড করছে? দেখেন, আমি তার ইয়ের আগে একটু বলি কি হলো। বাবা মার সেপারেশন হলো, সেপারেশন হয়ে মা এখানে চলে আসলো। আর বাবার অ্যাটিটিউডটা দেখেন, বাবার মন মানে কতটা, কি বলবো, অভদ্রই বলবো ওয়ান কাইন্ড অফ। এবং যে আচরণটা সে প্রথমবার ফোন করে মেয়ের সাথে করলো, এটা একটা অনাকাঙ্ক্ষিত আচরণ। যাই হোক, বাবা খারাপ ব্যবহার করুক, মা খারাপ ব্যবহার করুক, বাচ্চা তো একটা বাচ্চা, শিশু তো দিন শেষে শিশুই থাকে। দিন শেষে সে যদি জানে যে আমার বাবা ড্রিঙ্কিং করে, মদ্যপ বাবা, তারপরেও সে কিন্তু বাবার কাছে ভালোবাসাই খুঁজবে। প্রত্যেকটা শিশুর মনে কিন্তু এটাই চায়। এটা আমাদের রক্তের সাথে, আমাদের জিনের সাথে গেঁথে থাকা একটা, কি বলবো, বায়োলজিক্যাল নিড,
একটা জৈবিক চাহিদা, চিরন্তন বায়োলজিক্যাল নিড, তাই না? যেটা আপনি চাইলেও কিন্তু আপনি মুছে ফেলতে পারবেন না। তাই নিরীহ বাচ্চা যখন দেখে যে তার বাবা হঠাৎ করে ফোন এসেছে, তখন কিন্তু তার বুকের মধ্যে একরাশ কি আশা কেঁপে উঠবে, বাহ আমার বাবা আমাকে ফোন করেছে। কিন্তু শেষমেশ কি দাঁড়ালো, ওপাশ থেকে ভেসে আসলো, তোমার মা কি পাশে আছে? তোমার মা আছে কিনা বলো। মা নাই, আচ্ছা ঠিক আছে পরে কথা হবে। ওই যে ভালোবাসা এক নিশিতে কিন্তু একদম বুম করে হয়ে গেল। সে কি করলো, ধম করে বাবাকে ব্লক করে ফেললো। মোবাইলে ব্লক করা যায়, নাম্বার ব্লক করে ফেললো। তো অনেক সময় বাবা মা ভাই বোন বা তার আইপিআর, হ্যাঁ, এরকম অনেক আপত্তিকর কমেন্ট করে। তো এই কমেন্ট গুলা দেখবেন অনেক, যে ভিকটিম, যার উপরে কমেন্ট করা হলো, সেই ব্যক্তির চামড়া যদি গন্ডারের মতন হয়, থাকে না গন্ডারের চামড়া তো বুঝছেন, গন্ডারের মতন চামড়া হলে তার কিন্তু কোনো কিছুতেই সে প্রভাবিত হবে না। এগুলো হলো বায়োলজিক্যাল ফেনোমিনা। হ্যাঁ, যে যেখানে আপনার মধ্যে আপনি নাম হয়ে যাবেন, কারণ কষ্টের একটা সীমা থাকে। আমি গতদিন আলোচনা করছিলাম পেনেরও একটা ইমোশনাল একটা পেন, যেটা ইমোশনাল পেনের একটা সহ্য করার সীমা থাকে। তো এটাও কিন্তু বায়োলজিক্যাল ফেনোমিনা। তো এই বেসিক ট্রাস্ট বা বিলিভের ইস্যুটা কিন্তু চাইল্ডহুড থেকেই তৈরি হয়। কিন্তু শৈশবে যখন আপনি ভালোবাসা, স্নেহ, কেয়ার আশা করছিলেন, কিন্তু আপনার বাবা মা আপনাকে সেই ভালোবাসাটা দেয়নি, আপনার সাথে বিট্রে করা হয়েছে, আপনার বিশ্বাসের জায়গাটা ভেঙে গেছে। তো সৃষ্টিকর্তা কিন্তু কাউকে জন্ম থেকে এই যে সাসপিসিয়াস আমরা বলি না, সন্দেহ প্রবণ বানায় পাঠায় না। এই সন্দেহ তৈরি হয় কিন্তু চারপাশের বিষাক্ত পরিবেশ থেকে। তার এই অতি সংবেদনশীলতা কিন্তু একদিনে তৈরি হয় না। শৈশব থেকে ঘটে যাওয়া এইসব আঘাত তার জিনের ভেতরে গভীর সন্দেহের বীজ বপন করে দেয়। আর তার মনস্তাত্ত্বিক বা শারীরিক যে কোনো রোগের প্রথম ধাপ কিন্তু এখান থেকেই তৈরি হয়। তো আমরা বারবার বলি, আমিও বলি, যে এই প্রকাশ পাওয়া লক্ষণগুলাই রোগের মূল কারণ, মানে মূল কজ না। এটা হলো অতীতে ঘটে যাওয়া আঘাতের ফলাফল। যে এটা আপনি এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূল কারণ না, এটা হলো ফলাফল। এটা শরীরে এক ধরনের খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা, মানে অ্যাডাপ্টেশন। কিন্তু কেন এই চিন্তাগুলো আসছে, মূল শিকড়টা কোথায়, একজন চিকিৎসক হিসাবে আপনাকে এটাই অনুধাবন করতে হবে। এবং আপনি যদি সিমিলিমাম করতে পারেন, তাহলে শুধুমাত্র এটা ভালো করে মাথায় রাখবেন, কেবলমাত্র উচ্চ শক্তির ওষুধ, মানে হায়ার পটেন্সি প্রেসক্রিপশন দিয়েই রোগীকে আপনি বিদায় করে দিতে পারেন। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে আপনি যদি এই ফিজিক্যাল যে কজ গুলা, ফলাফল দেখে আপনি হায়ার পটেন্সি দিয়ে বিদায় করে দিলেন, তাহলে কিন্তু আপনি মারাত্মক একটা ভুল ডিসিশন নিলেন। কাকে ওষুধ দিচ্ছেন এবং কেন ওষুধ দিচ্ছেন, তার পেছনে সম্প্রতি ঘটে যাওয়া কোন ঘটনাটি প্রভাব ফেলেছে বা ইম্প্যাক্ট ফেলেছে, তাকে নাড়িয়ে দিয়েছে, এটা আপনাকে খুঁজে বাইর করতে হবে, করে আপনাকে সিনিলিমামে আসতে হবে।